গল্পকরণে আপনারা শুনছেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প ক্লিওপেট্রা। আজকে 7ম পর্ব। নৌকা চালনায় আর আবহাওয়া পর্যবেক্ষণে খুব দক্ষ হয়ে উঠেছিলাম আমি। যে কোনো দিনের যে কোনো সময়ের আবহাওয়া দেখে পরবর্তী 7 দিনের আবহাওয়া সম্পর্কে পূর্বাভাস দিতে পারতাম। সমুদ্র তীরে দাঁড়িয়ে দেখলাম আবহাওয়া শান্ত, সমুদ্রের ঢেউগুলো স্বাভাবিক, ঝড়ের কোনো সম্ভাবনা নেই। নৌকা নিয়ে নেমে পড়লাম সাগরে। 3 দিন একটানা চালার পর সালামিস নামে এক বড় শহরে পৌঁছালাম। শহরটা সমুদ্রের ধারে, সেখানে একটা বড় জেলে পাড়া আছে। আমিও জেলে শুনে এক ভালো মানুষ জেলে আমাকে নিজের বাড়িতে আশ্রয় দিল। খবর নিয়ে জানলাম আলেকজান্দ্রিয়ার উদ্দেশ্যে একটি জাহাজ ছেড়ে যাবে শীঘ্রই। উপকারের প্রতিদান দেওয়ার জন্য নিজের নৌকাটা আশ্রয়দাতার কাছে কম দামে বেচে দিলাম। লোকটা আমাকে ওই জাহাজের ক্যাপ্টেনের কাছে নিয়ে গিয়ে পরিচয় করিয়ে দিল। আবহাওয়া সম্পর্কে আমার জ্ঞান দেখে খোঁড়া হওয়া সত্ত্বেও আমাকে তার জাহাজে নাবিকের চাকরি দিলেন ক্যাপ্টেন। কয়েকদিনের মধ্যেই যাত্রা করলাম আমরা। ডাইনারিটাম ছাড়ার 5 দিন পর পৌঁছালাম ঘৃণ্য শহর আলেকজান্দ্রিয়ায়। সেখানে পৌঁছেই চাকরি ছেড়ে দিলাম। খুব রাগ করলেন ক্যাপ্টেন, কিন্তু আমি বেতন দাবি করলাম না দেখে আর কিছু বললেন না তিনি। দেরি না করে অ্যাবাউদিসগামে একটা নৌকায় যাত্রী হিসেবে চেপে বসলাম। অন্য যাত্রীদের কথাবার্তা শুনে বুঝলাম অ্যান্টনিকে সঙ্গে নিয়ে অনেক আগেই আলেকজান্দ্রিয়ায় ফিরে এসেছেন ক্লিওপেট্রা। লুচিয়াসের প্রাসাদের একসঙ্গে থাকতে আরম্ভ করেছেন তারা। আরও জানলাম চতুর ক্লিওপেট্রা বুঝে গিয়েছিল কিভাবে পালিয়েছিলাম আমি। তখন আমাকে খুঁজতে সৈন্য ভর্তি একটা জাহাজ পাঠাল সে। ওই ফলের জাহাজটা ধ্বংসাবশেষ উদ্ধার করতে পারল সৈন্যরা, কিন্তু কাউকে জীবিত পেল না। আলেকজান্দ্রিয়াবাসী জানল সমুদ্রে ডুবে মারা গেছেন রানীর এককালের জ্যোতিষী হারমাচিস। ডাইনারিটাম ছাড়ার 6 দিন পর হাজির হলাম অ্যাবাউদিসে। জন্মভূমিতে ফিরেছি, কিন্তু খুশি হওয়ার বদলে একটা দুঃখের অনুভূতি চেপে বসল আমার মনে। সব প্রায় আগের মতোই আছে, ফসলের মাঠ, ঘরবাড়ি, অ্যাবাউদিসের মন্দির, কিন্তু হতাশ হয়ে উপলব্ধি করলাম আমি পাল্টে গেছি অনেক। আগন্তুক জেনেও লোকে একবারের বেশি 2বার ফিরে তাকালো না আমার দিকে, কথা বলার সামান্যতম আগ্রহ দেখালো না কেউই। সূর্যাস্তের সময় ক্ষুধা আর পিপাসায় ক্লান্ত হয়ে বসে পড়লাম মন্দিরের সিঁড়িতে। অল্প কিছু দূরে দেখতে পাচ্ছে আমাদের বাড়িটা, বলা ভালো বাড়িটার ধ্বংসাবশেষ। ঢুকতে সাহস পাচ্ছি না সেখানে। বাবা বেঁচে আছেন কিনা জানি না, বেঁচে থাকলেও কোন মুখে গিয়ে দাঁড়াবো তার সামনে সেটা ভেবে পাচ্ছি না। কান্না পাচ্ছে খুব। কিন্তু দাড়ি গোফওয়ালা এক খোড়া গাঢ় বাদামি রঙের আগন্তুক মন্দিরের দরজায় বসে কাঁদছে, ব্যাপারটা পথচারীর দৃষ্টি আকর্ষণ করতে পারে ভেবে চেপে রাখলাম কান্নাটা। শেষ পর্যন্ত সাহস সঞ্চয় করে পেরে উঠতে পারলাম। দুরু দুরু বুকে ঢুকলাম মন্দিরের ভেতর। লাঠিতে ভর দিয়ে হাঁটছি আমি, তাই ঠক ঠক আওয়াজ হচ্ছে। সেই আওয়াজটাই প্রতিধ্বনি হয়ে আমার বুকে কাঁপন তুলে দিল। ধীর গতিতে এগোলাম বাবার কামরার উদ্দেশ্যে। দরজাটা আগের মতোই ভিড়িয়ে রাখা আছে, আগের মতোই সেটার বাইরে দাঁড়িয়ে ইতস্তত করলাম বেশ কিছুক্ষণ। তারপর একসময় ঠেলে ঢুকে পড়লাম ভেতরে। সেই বাঁকা পিঠ বাঁকা চেয়ারটাতে বসে আছেন বাবা, মাথা নামিয়ে রেখেছেন পাথরের টেবিলটার উপর। অনেকক্ষণ ধরে তার দিকে তাকিয়ে রইলাম আমি। সামান্যতম নাড়াচাড়াও করলেন না তিনি, এমনকি দম নেওয়া বা ছাড়ার কোনো লক্ষণও দেখতে পেলাম না। তিনি মারা গেছেন হয়তো ভাবলাম, কিন্তু কিছুক্ষণ পর ঘাড় ঘুরালেন বাবা, সরাসরি তাকালেন আমার দিকে। আবছা আলোতে তার ঘোলা আর নিষ্প্রাণ চোখ জোড়ার দিকে তাকিয়ে চমকে উঠলাম আমি। বুঝতে পারলাম অন্ধ হয়ে গেছেন তিনি। আমার দিকে তাকিয়ে রইলেন বাবা, দৃষ্টি ফেরালেন না। কিছু বলতে পারলাম না, কিছু বলার সাহসও ছিল না আমার। চলে যাওয়াই উচিত বুঝতে পেরে এক পা পিছিয়ে আসা মাত্রই শুনতে পেলাম বাবার ঘর ঘরে কণ্ঠস্বর, কাছে এসো, যাকে নিজের ছেলে বলে পরিচয় দিতে ঘৃণাবোধ করি আমি, সেই বিশ্বাসঘাতক হারমাচিস কাছে এসো। কাঁপতে কাঁপতে এগিয়ে গেলাম তার দিকে। কোনো রকম জিজ্ঞেস করলাম, আপনি কিভাবে জানলেন আমি এসেছি? আমি টের পাই, আমি তোমাকে আমার শেষ কথাগুলো বলার জন্য ডেকেছি গত রাতে।
আমি তোমাকে নিয়ে এসেছি এখানে, নইলে তুমি খুব সুখী ছিলে দূরের দ্বীপে। চমকে উঠলাম দ্বিতীয়বার। বাবার গণনা করার মতো ক্ষমতা দেখে আশ্চর্য না হয়ে পারলাম না। আফসোস হারমাচিস, আবার বলতে আরম্ভ করলেন বাবা, আমি যদি তোমাকে না চিনতাম, আমি যদি তোমার বাবা না হতাম, তোমার মা যদি জন্ম না দিত তোমাকে, কতই না ভালো হতো তাহলে। কথাগুলো শুনে আরো ভেঙে গেল আমার মন। বললাম, এভাবে বলবেন না বাবা, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, আমাকে ঠকানো হয়েছে, আমি কিভাবে? তুমি কি আগে বিশ্বাসঘাতকতা করনি? প্রতারিত হবার আগে তুমি কি নিজেকে, আমাকে, তোমার ধর্মকে ঠকাওনি? আমার মরার সময় হয়েছে হারমাচিস। বলতে বলতে চোখ বড় বড় করে আমার দিকে তাকালেন বাবা। কবর থেকে উঠে মরা কারো দিকে তাকালে যেরকম দেখাবে, বাবার চোখের দৃষ্টিটা ঠিক সেরকম। ভয়ে কথা বলা বন্ধ হয়ে গেল আমার। ভয়ঙ্কর গলায় আমার উদ্দেশ্য করে বলতে লাগলেন বাবা, মরার আগে তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি আমি। এখন যেমন অপমানিত হয়ে আছো, মরার পরও লোকের কাছে সেরকম অপমানিত হয়ে থাকবে তুমি। অসম্মানের মৃত্যু হবে তোমার, তোমাকে কবরও দেওয়া হবে নিকৃষ্টভাবে, শেষ পর্যন্ত নরকের ঠাঁই পাবে তুমি। বলতে বলতে উঠে দাঁড়ালেন বৃদ্ধ বাবা, দুহাত ধীরে ধীরে তুললেন ছাদের দিকে। দেবতাদের অভিশাপ নামতে আরম্ভ করেছে তোমার উপর, খোঁড়া হয়ে গেছো তুমি। আমি অভিশাপ দিচ্ছি, দেবতাদের আরো অভিশাপ নামুক তোমার উপর, তোমার মায়ের অভিশাপ নামুক। মরো হারমাচিস, তুমি মরো। আর কিছু বলতে পারলেন না বাবা, লুটিয়ে পড়লেন মাটিতে। তার দুই ঠোঁটের কোণে বেরিয়ে এলো তাজা লাল রক্ত। দৌড়ে গেলাম তার কাছে। ঘরঘর করতে করতে জীবনের শেষ শ্বাসটা নিলেন তিনি, এবং সেটা ছাড়ার আগে দুটো শব্দ উচ্চারণ করলেন, আটোয়া, প্রতিশোধ। আর কিছু বলার আগে মারা গেলেন তিনি। অনেকক্ষণ কাঁদলাম। তারপর একসময় বুঝতে পারলাম আমার কান্না ফুরিয়ে গেছে। আকাশে ভোরের আলো ফুটে উঠেছে তখন। আমাকে উদ্দেশ্য করে বাবার বলে যাওয়া শেষ দুটো শব্দ মনে পড়ে গেল। আটোয়া মানে আটোয়ার কাছে যাও, এবং প্রতিশোধ মানে প্রতিশোধ নাও ক্লিওপেট্রার উপর। গেলাম বুড়ি দাইমা আটোয়ার কাছে। ওকে আমার পরিচয় দেয়া মাত্রই চিৎকার চেঁচামেচি আরম্ভ করল সে। বাধ্য হয়ে ওর মুখ চেপে ধরলাম। তারপর ওকে বাবার মৃত্যুর খবরটা জানালাম। আধ পাগলি বুড়ি খবরটা শুনে ভেঙে পড়ল কান্নায়। বাধা দিলাম না, যতক্ষণ পারল কাঁদতে দিলাম ওকে। কান্না থামদে বাবার শেষ শব্দ দুটো ব্যাখ্যা করলাম ওর কাছে। মনোযোগ দিয়ে শুনল সে। তারপর বলল, তোমার বাইরে যাওয়া চলবে না কিছুতেই। তোমার বাবাকে কবর দেওয়ার ব্যবস্থা করছি আমি, তুমি আমার এখানেই থাকো, সাবধান, কেউ যেন টের না পায়। টানা ৮০ দিন লুকিয়ে রইলাম অটোয়ার বাড়িতে। ওই সময়ের ভেতর বাবাকে কবর দেয়া হলো, মায়ের কফিনের পাশে রাখা হলো তার কফিন। তারপর আবার ভালো মতো বন্ধ করে দেয়া হলো কবরের মুখ। সবই জানলাম আমি, কিন্তু লোকজন জানাজানির ভয়ে করতে পারলাম না কিছুই। যেদিন বন্ধ করা হলো কবরের মুখ, সেদিনেই অটোয়াকে নিয়ে অ্যাবাউদিস ছেড়ে পালালাম। নীলনদ পার হয়ে টেপে নামের একটা শহরে গেলাম আমরা। অ্যাবাউদিস থেকে বেশ কিছুটা দূরে শহরটা। সেটার উত্তরে একটা মরুভূমি আর অনেকগুলো পাহাড়। পাথরে নির্মিত প্রাচীন ফারাওদের কয়েকটা কবরও আছে সেখানে। সম্পদের লোভে সবগুলো কবরের গুপ্তপথ ভেঙে ফেলেছে চোরের দল। প্রতিটা কবরের ভেতরে ঢুকলাম আমি, থাকার উপযোগী প্রকোষ্ঠ খুঁজলাম। একটাতে পেয়েও গেলাম সেরকম। অটোয়াকে নিয়ে আশ্রয় নিলাম সেখানে। অটোয়া থাকে কবরের ঢোকার গুপ্ত দরজার পাশে, মোটামুটি বড় একটা প্রকোষ্ঠে। আর আমি মাটির অনেক নিচে একটা কামরায়। আলো প্রবেশ করে না সেখানে। কামরাটার বাতাস ঠান্ডা, স্থির। সন্ধ্যার সময় একটা লণ্ঠন হাতে আসে অটোয়া। অল্প কিছু খাবার পর পানি দিয়ে যায় আমাকে। প্রথম দিকে প্রতিদিন আসতো সে, পরে আমি ওকে নিয়মিত আসতে নিষেধ করে দিলাম। ৩ দিন পর পর হাজির হতে বললাম। আমার জন্য বা নিজের জন্য কিভাবে খাবার জোগাড় করে সে জানি না। হয়তো ভিক্ষা করে বাজারে, অথবা হয়তো কারো বাড়িতে কাজ করে। টানা ৮ বছর সেখানে নিজেকে লুকিয়ে রাখলাম আমি। নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা করলাম। না খেয়ে না ঘুমিয়ে দেবতাদের কাছে কান্নাকাটি করে আমার পাপের জন্য ক্ষমা প্রার্থনা করলাম।
একদিন অটোয়ার পরামর্শে আবারও শুরু করলাম সাধনা। পুরনো বিদ্যাগুলো ঝালিয়ে নিতে আরম্ভ করলাম। চিকিৎসাশাস্ত্রে অজ্ঞ ছিলাম, তাই সেই ব্যাপারে পড়াশোনা করার আগ্রহ প্রকাশ করলাম। অটোয়া কিছু প্যাপিরাস খণ্ড এনে দিল আমাকে। দিনের বেলায় পড়তাম আমি, কারণ লণ্ঠন জ্বালিয়ে রাখার মতো আর্থিক সামর্থ্য নেই। ভোরের আলো ফুটে ওঠার সঙ্গে সঙ্গেই নিজের অন্ধকার গুহা ছেড়ে উঠে আসি উপরে। সূর্য ডোবার আগ পর্যন্ত পড়ি। একদিন জানলাম ব্যায়ামের অভাবে নষ্ট হয়ে যায় শরীর, তাই নিয়মিত করে বাইরে বের হতে আরম্ভ করলাম। সূর্য ওঠার পর 1 ঘন্টা আর ডোবার আগে 1 ঘন্টা মরুভূমির তপ্ত বালির উপর হাঁটাহাঁটি করি। এতে ব্যায়ামও হয়, সূর্যের উজ্জ্বল আলো সইয়ে নিতে পারি চোখে, আবার পাপের প্রায়শ্চিত্ত হিসেবে নিজেকে কষ্টও দেয়া হয়। হাঁটা শেষ হলে পিপাসায় ফেটে যায় বুক, কিন্তু 1 ফোঁটা পানি খাই না। আমার প্রায়শ্চিত্তের বয়স যত বাড়তে লাগলো, চিকিৎসাশাস্ত্রের প্রতি আমার আগ্রহ তত বাড়তে লাগলো। অটোয়ার পক্ষে সম্ভব নয় বুঝতে পেরে আমি নিজেই আরও কিছু প্যাপিরাস খণ্ড জোগাড় করতে আরম্ভ করলাম। মনোযোগ দিয়ে পড়ি প্রতিটা বই, আর মাথায় গেঁথে রাখি সবগুলো রোগের বিবরণ, চিকিৎসার বর্ণনা। খুব ক্লান্তি বোধ করলে প্যাসিডনের অনুকরণে পাহাড়ে চড়ি, তাকিয়ে থাকি রাতের আকাশের তারাগুলোর দিকে। কোনো কোনো দিন পাহাড়ের চূড়াতে বসেই মগ্ন হয়ে যাই ধ্যানে, আবার কোনো দিন ঘুমাই সেখানেই। হঠাৎ একদিন উপলব্ধি করতে পারলাম আমার পাপের বোঝাটা হালকা হতে আরম্ভ করেছে। আরও বুঝলাম সাধনার বলে অনেক কিছু জানতে পেরেছি আমি। অনেকদিন পরে খুশিতে নেচে উঠল মন। 8 বছরের সাধনা শেষে পা দিলাম 9ম বছরে। একদিন বই আনতে বাজারে গিয়ে খেয়াল করলাম লোকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখতে আরম্ভ করেছে আমাকে। আরও কয়েকদিন পর বুঝতে পারলাম আমাকে নিয়ে একটা গুজব ছড়িয়ে পড়েছে সারা শহরে। অটোয়াকে জিজ্ঞেস করে জানলাম লোকের কাছে একজন পবিত্র মানুষ হিসেবে পরিচিত হয়ে গেছে আমার। ওরা আমাকে সাধু অলিম্পাস নামে ডাকতে আরম্ভ করেছে। অটোয়ার চোখের ধূর্ততার ছায়া দেখে বুঝলাম গুজবটা ছড়ানোর পেছনে ওর যথেষ্ট অবদান ছিল। একদিন কয়েকজন লোক এসে হাজির হলো আমার গুহার বাইরে। দীর্ঘ 8 বছরেও কাউকে ওই মরুভূমি পার হয়ে কবরগুলোর দিকে আসতে দেখিনি, তাই লোকগুলোকে দেখে কিছুটা আশ্চর্য হলাম। যাই হোক, আমার কাছে এসে দাঁড়ালো ওরা, সম্মান জানালো আমাকে। তারপর ওদের একজন ও রোগের বিস্তারিত বিবরণ দিয়ে আমার কাছে চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানতে চাইল। আকাশ থেকে পড়লাম। আমি কোনো কালেই চিকিৎসক ছিলাম না এবং হওয়ার কোনো ইচ্ছাও ছিল না। সময় কাটানোর জন্য চিকিৎসাশাস্ত্র নিয়ে পড়াশোনা করেছি আমি। ভালো লাগতে আসক্ত হয়ে পড়েছিলাম। লোকটার ভুল ভাঙাতে মুখ খুলেছি মাত্র আমার উদ্দেশ্য বুঝে পাশে বসা অটোয়া তাড়াতাড়ি বলে উঠল, মহান সাধু অলিম্পাস, ঠিক ওই রকম রোগ নিয়ে গত সপ্তাহে আরেকটা লোক এসেছিল না? শুনেছি আপনার চিকিৎসায় সে এখন একেবারে সুস্থ। ওই লোকটাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না দয়া করে। আগের লোকটার মতো একেও সুস্থ করে তুলুন। এদের তো কোনো ক্ষতি হচ্ছে না, কারণ চিকিৎসার বিনিময়ে আপনি অর্থ গ্রহণ করছেন না। মেনে নিতে পারলাম না অটোয়ার কথাটা। লোকটাকে চলে যেতে বলবো বলে মুখ খুলেছি। ওর চেহারা দেখে মায়া লাগলো। ভাবলাম বেচারা গরিব মানুষ, হয়তো শহরের চিকিৎসকের কাছে যাওয়ার সামর্থ্য নেই, তাই গুজবে বিশ্বাস করে মরুভূমি পার হয়ে এসেছে আমার কাছে। মত পাল্টালাম। লোকটাকে ওর অসুখের বিবরণ দিতে বললাম আবার। তারপর আমার জ্ঞান অনুযায়ী ওকে ওষুধ বলে দিলাম। 1 সপ্তাহ পর আবার আমার সঙ্গে দেখা করতে এলো লোকটা। জানালো সম্পূর্ণ সুস্থ সে। খবরটা ছড়িয়ে পড়তে সময় লাগলো না মোটেও। সাধু অলিম্পাসের কৃতিত্বের খবর বিশ্বাস করল অনেকেই। দলে দলে লোক আসতে আরম্ভ করলো আমার কাছে। ওদেরকে সঠিক ওষুধ বলে দেওয়ার জন্য আরও অনেক পড়াশোনা করতে আরম্ভ করলাম আমি, এবং খুব শীঘ্রই চিকিৎসাশাস্ত্রে একজন পণ্ডিত হয়ে উঠলাম। লোকের উপকার করতে খুব ভালো লাগতে লাগলো, তাই মন প্রাণ ঢেলে ওদের সেবা করতে লাগলাম। ফলে খ্যাতি আর যশ পেতে সময় লাগলো না আমার। দেশে বিদেশে আমার নাম ছড়িয়ে পড়ল। এমনকি মেমফিস আর আলেকজান্ড্রিয়া থেকেও লোক এলো আমার কাছে। মনে হয় জাদুকর উপাধিটা লেখা ছিল আমার কপালে, তাই শুধু চিকিৎসকই নয়, জাদুকর হিসেবেও খ্যাতি জুটল আমার। রোগীদের কাছ থেকে কিছুই নেই না আমি, সম্পূর্ণ বিনামূল্যে ঔষধপত্র বলে দিই। কিন্তু বোধহয় অটোয়ার কারসাজিতেই একদিন বেশ কিছু ফলমূল নিয়ে এলো একজন। তারপর ওর দেখা দেখি অন্যরাও শুরু করলো কাজটা।
তারপর থেকে খাবার জোগাড় করার জন্য আর বাইরে যাওয়ার দরকার হলো না ওটোয়ার। আলেকজান্ড্রিয়া থেকে আসা রোগীদেরকে দেশের অবস্থা সম্পর্কে প্রশ্ন করি আমি। বাড়িয়ে বলা লোকের অভ্যাস, সেটুকু বাদ দিয়ে জানলাম অ্যান্টনির স্ত্রী ফুলভিয়া মারা গেছে। ক্লিওপেট্রার সঙ্গে মনোমালিন্য হওয়ায় ওকে ছেড়ে কয়েকদিনের জন্য নিজের দেশে ফিরে গেছে অ্যান্টনি। সেখানে সে সিজারের বোন অক্টাভিয়াকে বিয়ে করেছে। এভাবে 2 বছর কাটার পর ওটোয়া একদিন আমাকে প্রতিশোধের কথা মনে করিয়ে দিল। কি করা যায় সে ব্যাপারে আমরা দুজন পরিকল্পনা করলাম। সে রাতে ঠিক করলাম সবার আগে খুঁজে বের করতে হবে চার্মিয়নকে। পরদিনই ছদ্মবেশে আলেকজান্ড্রিয়া রওনা হয়ে গেল ওটোয়া। চার্মিয়নকে আগের মতো বিশ্বস্ত বুঝতে পারলে ওকে আমার ব্যাপারে সবকিছু খুলে বলবে সে। 5 মাস পর ফিরে এলো ওটোয়া। চার্মিয়নের সঙ্গে কিভাবে দেখা করতে হবে সেটা আমাকে বিস্তারিত জানালো। কিন্তু সঙ্গে সঙ্গে আলেকজান্ড্রিয়ায় গেলাম না আমি। জানতাম প্রথম পদক্ষেপটা নিবে চার্মিয়ন নিজেই। নিলও চার্মিয়ন, তবে 1 বছর পর। একদিন আমার সঙ্গে দেখা করতে এলো ক্লিওপেট্রার কয়েকজন দূত। আমাকে সম্মান জানিয়ে আমার হাতে একটা সিল করা প্যাপিরাস খণ্ড তুলে দিল। সিল ভেঙে পড়তে আরম্ভ করলাম ক্লিওপেট্রার বার্তা। সে লিখেছে, টেপের মৃত্যুর উপত্যকায় বসবাসকারী সাধু অলিম্পাসের প্রতি মিশরের রানী ক্লিওপেট্রার এই বার্তা। আপনার খ্যাতির কথা আমার কানে এসেছে। আমি শুনেছি আপনি শুধু একজন মহান চিকিৎসকই নন, একজন জাদুকরও বটে। আবার অনেকে বলে এমন কোনো বিদ্যা নেই যা আপনার জানা নেই। জ্ঞানী পুরুষ, আমার একটা সমস্যার সমাধান বলে দিন তো দয়া করে। বলতে পারলে আপনাকে সম্পদের পাহাড়ের উপর বসিয়ে দেব আমি। আপনি হয়তো শুনেছেন যে রাজা অ্যান্টনি একসময় আমাকে ভালোবাসত। ডাইনি অক্টাভিয়া জাদু করে ওকে ছিনিয়ে নিয়েছে আমার কাছ থেকে। সাধু অলিম্পাস, আমি কিভাবে অ্যান্টনির হৃদয় রাজ্য আবার দখল করতে পারি? প্রশ্নটার জবাবে ক্লিওপেট্রার উদ্দেশ্যে লিখলাম, রানী ক্লিওপেট্রার প্রতি অলিম্পাসের এ বার্তা। আপনার দূতকে দিয়ে অ্যান্টনির কাছে উপহার প্রেরণ করুন, এমন উপহার যা আপনি কোনোদিনও কল্পনা করেননি। তারপর আপনি নিজে দেখা করুন মহান রাজার সঙ্গে। চিঠিটা দূতের হাত দিয়ে ওকে ফিরিয়ে যেতে বললাম। ক্লিওপেট্রা আমার জন্য খুব দামি উপহার সামগ্রী পাঠিয়েছিল, সেগুলো দিয়ে দিলাম ওদেরকে। বিস্মিত হয়ে গেল লোকগুলো। আমার উপদেশবাণী পাওয়া মাত্রই রওনা হয়ে গেল ক্লিওপেট্রা। সরাসরি দেখা করল অ্যান্টনির সঙ্গে। ফলাফলটা হলো বিস্ময়কর। ক্লিওপেট্রাকে দেখে আগের মতোই বশীভূত হয়ে গেল অ্যান্টনি। ক্লিওপেট্রার উপহারের সম্মান রাখতে সিলিসিয়ার একটা বড় অংশ, আরবীয় নেবাথিয়া সমুদ্র তীরবর্তী অঞ্চলের পুরোটা, ঔষধি গাছের জন্য বিখ্যাত জুডিয়া প্রদেশ, ফোনেসিয়া প্রদেশ, সোলোসিয়ার প্রদেশ, খুবই সমৃদ্ধ সাইপ্রাস দ্বীপ এবং পারগেমাসের সব লাইব্রেরি ক্লিওপেট্রাকে দিয়ে দিল। সবচেয়ে বড় কথা, অ্যান্টনিকে আবার দখল করতে পারল ক্লিওপেট্রা। অ্যান্টনিকে সঙ্গে নিয়ে আলেকজান্ড্রিয়া ফেরার পরেই আমাকে আবারও দামি উপহার পাঠালো ক্লিওপেট্রা। আমাকে আলেকজান্ড্রিয়ায় গিয়ে ওর সঙ্গে দেখা করার অনুরোধও জানালো। সসম্মানে প্রত্যাখ্যান করলাম অনুরোধটা। সময় অতিবাহিত হতে লাগল। পার্থিয়ানদের সঙ্গে যুদ্ধ শুরু হলো মিশরীয়দের। অ্যান্টনির সাহায্যে খুব সহজে সে যুদ্ধে জয়ী হলো ক্লিওপেট্রা। আর্মেনিয়ার রাজাকে হাত পা বেঁধে আলেকজান্ড্রিয়ার রাস্তায় দিয়ে নিয়ে যাওয়া হলো অন্ধকার কোনো কারা প্রকোষ্ঠে। এর কিছুদিন পর সামোস আর অ্যাথেন্স ঘুরে এলো ক্লিওপেট্রা। ঘাড়ে ভূত চাপিয়ে ফিরল সে। অক্টাভিয়াকে তাড়িয়ে দেওয়ার জন্য চাপ দিতে লাগলো অ্যান্টনিকে। অবশ্য আমার মনে হয় চাউমিনেই ভূতটা চাপিয়েছিল ক্লিওপেট্রার ঘাড়ে। অক্টাভিয়াকে নিয়ে ঝগড়া বাঁধল অ্যান্টনি আর ক্লিওপেট্রার মধ্যে। ওদের নোংরা ঝগড়াটার খবর ছড়িয়ে পড়ল সারা মিশরে। আমার কানেও পৌঁছাতে বেশি সময় লাগল না। একসময় হাল ছেড়ে দিল অ্যান্টনি, অক্টাভিয়াকে তাড়িয়ে দিতে বাধ্য হল। এই ঘটনার পর এক রাতে বাবাকে স্বপ্নে দেখলাম আমি। আমাকে বললেন তিনি, প্রতিশোধ নেওয়ার সময় হয়েছে হারমাচিস। পরদিন সকালে বসে আছি কবরের মুখটার বাইরে একটা পাথরের উপর। এমন সময় বেশ কয়েকজন সৈন্যসহ ক্লিওপেট্রার দূতদের আবার আসতে দেখলাম। আপনাকে যেতে হবে আমাদের সঙ্গে, আমার সামনে দাঁড়িয়ে বললেন একজন। কোথায়? আলেকজান্ড্রিয়ায়, উত্তর দিল আরেকজন। কেন? রানী রেখেছেন আপনাকে,
আপনি হয়তো জানেন, বোনের অপমানের প্রতিশোধ নিতে সিজার যুদ্ধ ঘোষণা করেছে মহান রাজা অ্যান্টনির বিরুদ্ধে। মহান ক্লিওপেট্রা আর মহান অ্যান্টনির যৌথ বাহিনী কুলিয়ে উঠতে পারছে না ওর বিরুদ্ধে। এখন আপনার পরামর্শ দরকার মহান রানীর। ঘটনাটা জানা ছিল আমার। অ্যাক্টিয়াম নামে এক জায়গায় হচ্ছিল যুদ্ধটা। আচমকা আক্রমণে ভীত হয়ে পালিয়ে গেল ক্লিওপেট্রা। ওকে পালাতে দেখে একটা হাই হাই রব উঠল চারদিকে। রানীর সৈন্যরাও তখন মনোবল হারিয়ে পিছটান দিল। শক্তি অর্ধেক হয়ে গেছে বুঝে অ্যান্টনিও ময়দান ত্যাগ করতে বাধ্য হল। খুব সহজে জিতে গেল সিজার। আমি মহান রানীর সেনাপতি নই, বললাম দূতকে। যুদ্ধের ব্যাপারে আমি কিছুই বুঝি না। দয়া করে তোমরা চলে যাও, বিরক্ত করো না আমাকে। আপনাকে আমাদের সঙ্গে যেতেই হবে। না গেলে? ধরে নিয়ে যাবার হুকুম আছে। ধরে নিয়ে যাবে আমাকে? হা হা করে হাসলাম। বোকার দল, তোমরা কি জানো না ওষুধ দিয়ে আমি যেমন বাঁচাতে পারি, তেমনি ইচ্ছে হলে জাদু করে মারতেও পারি? ভয় চোখমুখ শুকিয়ে গেল সবার। সৈন্যদের নেতা বলল, ক্ষমা করবেন মহান সাধু অলিম্পাস, আপনার সঙ্গে বেয়াদবি করার কোনো ইচ্ছে নেই আমাদের, কিন্তু রানীর চাকরি করি আমরা। আপনাকে নিয়ে যেতে না পারলে? ঠিক আছে ঠিক আছে, ঘাবড়িও না, তোমরা যাও, আমি পরে আসছি। সে রাতেই ওটোয়াকে সঙ্গে নিয়ে আলেকজান্ড্রিয়ার উদ্দেশ্যে রওনা হলাম আমি। যেভাবে গা ঢাকা দিয়ে এসেছিলাম আমি, ঠিক সেভাবেই টেপে ছাড়লাম। বাবার কিছু সম্পদ লোকালো ছিল, ওটোয়াকে সেগুলোর কথা বলে গিয়েছিলেন তিনি। আলেকজান্ড্রিয়া যাওয়ার আগে ওটোয়ার সাহায্যে সেগুলো উদ্ধার করলাম। একেবারে খালি হাতে ভিক্ষুকের মতো ক্লিওপেট্রা শহরে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না। আলেকজান্ড্রিয়া এলাম আবার। প্রাসাদের সদর দরজা সংলগ্ন একটা বাড়িতে আমাকে থাকতে দেয়া হলো। সে রাতে চার্মিয়ন দেখা করতে এলো আমার সঙ্গে। দীর্ঘ 11 বছর পর দেখলাম ওকে। একটা পিঠ বাঁকা চেয়ারে পোশাকের উপর কালো আলখাল্লা জড়িয়েছিলাম। বারবার এদিক ওদিক তাকিয়ে দেখছিলাম ঘরটাকে। সুগন্ধি তেলের একটা প্রদীপ জ্বলছে, সেটার কম্পমান আলোতে আমার ছায়াও কাঁপছে কিছুটা। দেয়ালে ঝুলছে রঙিন পশমি সুতা দিয়ে অলঙ্কৃত দামি কাপড়। মেঝেতে বিছানো আছে উৎকৃষ্ট মানের সিরিয়ান কার্পেট। মনে মনে হাসলাম আমি। দীর্ঘ 9 বছর পর প্রাচীন ফারাওদের কবরের নিচে মাটির অনেক গভীরে লুকিয়ে থাকতে হলো আমাকে। কঠোর সাধনা করতে হলো। হারমাচিস থেকে পরিণত হলাম সাধু অলিম্পাসে। সবে কি ভাগ্যের লিখন? আমার কোনো ভূমিকা নেই? ভাগ্যকে দোষ দিয়ে আমরা পাপীরা নিজেদেরকে হালকা করতে চাই, অথচ একই পাপ আরেকজন করলে ওকে অপবাদ দিতে, সর্বোচ্চ শাস্তি দিতে বাধে না আমাদের। ভাগ্যে লেখা ছিল বলে ক্ষমা করে দেই না লোকটাকে। সমাজ খুবই নিষ্ঠুর, পৃথিবী খুবই রহস্যময়। একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবলাম আমি। কিছুটা দূরে কার্পেটের উপর বসে আছে ওটোয়া। ওর কাছে একটা আয়না চাইলাম। এনে দেওয়ার পর সেটাতে দেখলাম নিজেকে। কোথায় সেই ভ্রমর কালো চুল, দেবতা নিউটের মতো নীল চোখ, অ্যালবাস্টারের মতো উজ্জ্বল সাদা গায়ের রং? কোথায় সেই সুগঠিত শরীর? চুল ঝরে গেছে আমার, তাই বাকিটা চেঁছে রাখি আমি। প্রদীপের আলোয় নিজের মাথায় দেখলাম একটা চকচকে টাক। মমির চোখের মতো আমার চোখ জোড়াও বসে গেছে গর্তে। সেখান থেকে কোনো রকমে একজোড়া চোখ তাকিয়ে আছে আয়নার দিকে। মুখের প্রায় পুরোটা ঢেকে গেছে ধূসর দাড়িতে। দেবতাদের দেয়া সামান্য ইহকালীন শাস্তি, তাও শারীরিক মানসিক নয়। বাকিটা জমা আছে পরকালের জন্য, নরকে। আবার একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবলাম আমি, কেন এমন হলো আমার? অর্থ, ক্ষমতা, মদ আর নারী। পুরুষকে ধ্বংস করার জন্য এই 4টা জিনিসের মধ্যে সবচেয়ে ক্ষতিকরটাকে বেছে নিয়েছিলাম আমি। ফলে যা ঘটার তাই ঘটেছে। আমাকে একেবারে ধ্বংস করে দিয়েছে প্রেম। পুরোপুরি মেরেও ফেলেনি, আবার বাঁচিয়েও রাখেনি, জীবাশ্ম করে দিয়েছে। ওই অবস্থার চেয়ে খারাপ আর কিছুই বোধ হয় নেই পৃথিবীতে। আবার একটা দীর্ঘশ্বাস ফেলে সরিয়ে রাখলাম আয়নাটা। অতীত নিয়ে ভাবার সময় নেই আর। ক্লিওপেট্রার উপর প্রতিশোধ নেওয়াটাই এখন মুখ্য। প্রথমবার ব্যর্থ হয়েছিলাম, দ্বিতীয়বার ব্যর্থ হলে আর কোনোদিন ক্ষমা পাব না দেবতাদের কাছে। বুঝতে পারছি স্পষ্ট। মিশরকে উদ্ধারের আশা বা ইচ্ছা কোনোটাই নেই আমার। মিশর শেষ হয়ে গেছে, কাজেই ক্লিওপেট্রার পর দেশটা কে চালাবে
সে ব্যাপারে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই আমার। দরজায় টোকা পড়ল। ওটোয়া খুলে দিতেই ঘরে ঢুকল চার্মিয়ন। ওকে দেখে অবাক না হয়ে পারলাম না। সময় ওর অনিন্দ সুন্দর মুখটাতেও একেবারে ছুবল দিতে পারেনি। 11 বছর আগে ওকে ছেড়ে সিরেসিয়া থেকে চলে আসার সময় যেমন দেখেছিলাম ঠিক তেমনই আছে সে, পাল্টায়নি একটুও। কিছু না বলে আমার উদ্দেশ্যে একেবারে তর্জনী তুলেই বাইরে চলে গেল ওটোয়া। সাধু অলিম্পাসের সঙ্গে দেখা করতে চাই, আগের মতোই সুরেলা গলায় বলল চার্মিয়ন। রানীর তরফ থেকে এসেছে আমি, খুবই জরুরি কথা আছে তার সঙ্গে। কিছুই বললাম না, এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম চার্মিয়নের দিকে। সে আমাকে চিনতে পারে কি না পরীক্ষা করার দরকার। আমাকে তাকিয়ে থাকতে দেখে সতর্ক হলো চার্মিয়ন। সেও ভালো মতো তাকালো আমার দিকে। কিছুক্ষণ পর আমাকে চিনতে পেরে ওর দু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে আরম্ভ করল। আপনি আপনি হা। আর কিছু না বলে থেমে গেল সে। তুমি যে নামটা উচ্চারণ করতে যাচ্ছিলে সে মারা গেছে অনেক আগে। সেই লোকটাকে ভালোবাসতে তুমি চার্মিয়ন? কত বোকাই না ছিলে। তুমি ভালোবাসতে হারমাচিসকে, হারমাচিস ক্লিওপেট্রাকে, আর ক্লিওপেট্রা খাওকেই না। পৃথিবীর সবচেয়ে অদ্ভুত আবেগের নাম প্রেম, এবং একমাত্র বোকারাই সেই আবেগে আক্রান্ত হয়। যাই হোক, আমি সাধু অলিম্পাস, কিন্তু আমি হারমাচিস নই। বিশ্বাসঘাতকতার কঙ্কাল বলতে পারো আমাকে। তবে আমাকে ওই নামে না ডাকলে আমাদের দুজনের জন্যই মঙ্গল। কি বললেন আপনি? একমাত্র বোকারাই প্রেমে পড়ে? আমার জ্ঞান তাই বলে। প্রতিবাদ করল না চার্মিয়ন। নিচু গলায় বলল সে, আমি হারমাচিসের ছিলাম, হারমাচিসের আছি, হারমাচিসের থাকব। সে যখন আমাকে পায়নি, অন্য কোনো পুরুষও আমাকে পাবে না। আমি যখন ওকে পাইনি। বাক্যটা শেষ করল না সে। হারমাচিসের আছো মানে? তুমি বিয়ে করনি এখনো? করেছিলাম। একটা দীর্ঘশ্বাস ফেলল চার্মিয়ন। তার মানে তোমার স্বামী মারা গেছে? অনেকটা সেরকমই। ধাঁধার মতো মনে হলো ওর কথাটা। বললাম, আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না চার্মিয়ন, পরিষ্কার করে বলো তো। 11 বছর আগে এক যুবকের সঙ্গে পরিচয় হয়েছিল আমার, এই শহরেই, বন্দরের ধারে ছোট্ট একটা একতলা বাড়িতে। আবার কাঁদতে আরম্ভ করলো মেয়েটা। রাতের খাবার খাচ্ছিল সে, আমি যাওয়াতে শেষ করতে পারিনি। দেখতে দেবতা নিউটের মতো ছিল ওই যুবক। জ্ঞানের প্রকাশ ছিল ওর কথাবার্তায়। সততার ঢাল ওকে আড়াল করে রেখেছিল পাপ থেকে। একদিন এক রাক্ষসী ওকে ছিনিয়ে নিয়ে গেল। সব রকম বিপদ থেকে ওকে রক্ষা করব বলে পিছু নিলাম আমি। ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিল সে। সামাজিকভাবে নয়, মানসিকভাবে ওকে স্বামী বলে মেনে নিয়েছিলাম আমি। অপেক্ষা করে ছিলাম ওর জন্য। ফিরে এলে ওকে নিয়ে চলে যেতাম দূরে কোথাও, সংসার পাততাম সমাজের কুদৃষ্টির আড়ালে। কিছুক্ষণ আগে আপনি জানালেন আমি বিধবা। চার্মিয়নের কথাগুলো শুনে অনেকদিন পর বুকের ভেতর একটা আন্দোলন টের পেলাম। ভেবেছিলাম 9 বছরের সাধনার আবেগ নামের অস্থিরতাটাকে মেরে ফেলতে পেরেছে, কিন্তু সেটা তখনও আমার বুকের ভেতর গোপনে বেঁচে আছে জেনে খারাপ লাগলো নিজের কাছেই। চার্মিয়নকে তাড়াতাড়ি বিদায় দেওয়ার জন্য জিজ্ঞেস করলাম, জরুরি কথা বলবে বলেছিলে? রানীর কারণে যুদ্ধে হেরে মন খুব খারাপ অ্যান্টনির। সবকিছু ছেড়ে ছুড়ে সে এখন গিয়ে বসে আছে টাইমোনিয়ার দ্বীপে। শুধু তাই নয়, ওর নাকি সব শারীরিক অসুবিধাও দেখা দিয়েছে। রানীর ইচ্ছে আপনি যাবেন সেখানে, সুস্থ করে তুলবেন অ্যান্টনিকে, তারপর ওকে ফিরে নিয়ে আসবেন রানীর কাছে। আগামীকাল ভোরেই রওনা হতে হবে আপনাকে। তবে এখন রানীর কাছে যেতে হবে আপনাকে। আপনার সঙ্গে দেখা করার ইচ্ছে ওর। চলো। উঠে দাঁড়ালাম। আবার সেই অ্যালবাস্টার হলে গিয়ে দাঁড়ালাম। আবার ক্লিওপেট্রার শয়ন কক্ষের বাইরে থামতে হলো আমাকে। আবার চার্মিয়ন ঢুকলো ভেতরে আমার যাওয়ার খবর দিতে। কিছুক্ষণ পর বাইরে বের হয়ে এলো চার্মিয়ন। আমার কাঁধের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলল, মন শক্ত করুন, আগের মতোই ধারালো সুন্দর আছে রানী। ওকে দেখে 9 বছরের সাধনা হারিয়ে ফেলবেন না যেন আবার। প্রথমবারের মতো ওর জন্য গলে গেলে আপনার উদ্দেশ্য এবারও ব্যর্থ হবে। আর একটা কথা, রানীর চোখ কিন্তু বাজ পাখির মতো। আপনাকে চিনতে পারলে খুব বড় বিপদে পড়বেন।
চলুন। ভেতরে ঢুকলাম। শুনতে পেলাম ঝর্ণার কুলকুল আওয়াজ, নাইটিঙ্গেলের গান, অনেক দূর থেকে ভেসে আসা সমুদ্রের গর্জন। মাটির দিকে তাকিয়ে খোঁড়াতে খোঁড়াতে ক্লিওপেট্রার বিছানার সামনে গিয়ে দাঁড়ালাম। চোখ তুলে তাকালাম ওর দিকে। ওর সৌন্দর্য দ্বিতীয়বার বর্ণনা করে কোনো লাভ নেই, তবে ক্লিওপেট্রাকে দেখে এবার মোহিত হলাম না আমি, আশ্চর্য হলাম। কি এক জাদু বলে 9টা বছরকে 9 দিনের মতো কাটিয়েছে সে। একটুও বয়স বাড়েনি ওর। দু চোখের ক্লান্তি নিয়ে আমার দিকে তাকালো ক্লিওপেট্রা, সুপরিচিত কণ্ঠে বলল, শেষ পর্যন্ত আপনি এলেন চিকিৎসক? কিন্তু আমার দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সে। আপনাকে আগে কোথায় দেখেছি বলুন তো? কোথাও নয়, আপনি ডেকেছেন, আপনার সেবায় হাজির হয়ে গেছি আমি। বলুন কি করতে হবে আমাকে? আশ্চর্য! হেলান দিয়েছিল। সোজা হয়ে বসল ক্লিওপেট্রা। আপনার গলার আওয়াজটাও পরিচিত মনে হচ্ছে। আমার স্মরণশক্তি দুর্বল হয়ে পড়েছে, নইলে এক্ষুনি বলে দিতাম কোথায় কথা হয়েছে আপনার সঙ্গে। মহান রানী, আমি থাকতাম প্রাচীন ফারাওদের কবরে, মাটির অনেক নিচে। সাধনা করতাম একা। লোকের সঙ্গে কোনো রকম যোগাযোগ ছিল না আমার, কাজে আমার কণ্ঠ শোনার সুযোগ ছিল না কারোরই। অসুস্থতা বা দুশ্চিন্তার জন্য আপনার ভুল হচ্ছে বলে আমার মনে হয়। হারমাচিস? নিচু গলায় বলল ক্লিওপেট্রা। আমার মনে হলো চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে গেল আমার হৃৎপিণ্ড। চুপ করে দাঁড়িয়ে রইলাম। অনেক আগে একটা লোককে চিনতাম আমি। লোকটার নাম ছিল হারমাচিস। ওর মতো খারাপ লোক সারা মিশরে আর ছিল না। আমাকে খুন করতে এসেছিল সে। অনেক আগেই সমুদ্রে ডুবে মারা গেছে শয়তানটা। দেবতাদের অভিশাপ নামক ওর উপর নরকে অনন্তকাল জ্বলুকছে। কিছুক্ষণ চুপ করে থেকে আবারও বলতে আরম্ভ করল সে, বাদ দাও ওর কথা। আমি তোমার কাছে জানতে চাই, একটিয়ামের যুদ্ধে কেন হারলাম আমি? মহান রানী, যুদ্ধে জেতার মতো হারাটাও খুব স্বাভাবিক। আপনি নরম মনের অধিকারিণী। তারপরও বীরাঙ্গনাদের মতো অনেক যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাই আমার মনে হয় একটিয়ামের যুদ্ধের সময় রক্তপাত দেখে আর সহ্য করতে পারেননি, পালাতে বাধ্য হয়েছিলেন। মন দিয়ে ক্লিওপেট্রা আমার কথা শুনছে দেখে প্রসঙ্গ পাল্টালাম। অনেক সময় পুরনো পাপের শাস্তি হিসেবেও ভাগ্যে পরাজয় লেখা থাকে। কিরকম? ক্লিওপেট্রার কণ্ঠে সতর্কতা। যেমন কেউ যদি দেবতাদের নিষেধ অমান্য করে তাদের রাগিয়ে দেয়, অথবা প্রাচীন ফারাওদের অভিশাপ নিজের উপর টেনে আনে, সাধারণ মানুষের মন্দির লুট করে, নিজের দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। আপনি কি ওইসব পাপাচারের সঙ্গে কখনো যুক্ত ছিলেন, মহান রানী? চোখে মুখে সবজান্তার ভঙ্গি ফুটিয়ে জিজ্ঞেস করলাম আমি। ক্লিওপেট্রার সারা শরীর কাঁপতে আরম্ভ করল। ভয়ে সাদা হয়ে গেল ওর মুখ। দু চোখে বড় বড় করে জানতে চাইল সে, তুমি, মানে আপনি কিভাবে জানলেন? উত্তর না দিয়ে দৃষ্টি নামিয়ে নিলাম মেঝের দিকে। তাকিয়ে রইলাম একটানা। সামলে নিল ক্লিওপেট্রা, সরাসরি কাজের কথায় চলে গেল। আগামীকাল খুব ভোরে চার্মিয়নকে সঙ্গে নিয়ে টাইমোনিয়ামে যেতে হবে আপনাকে, মহান সাধু অলিম্পাস। গিয়ে বলবেন অ্যান্টনির জন্য ক্লিওপেট্রার তরফ থেকে সংবাদ নিয়ে গেছেন। কথাটা শুনে পাহারাদারদের সৈন্য ঢুকতে দেবে আপনাকে, আর যদি না দেয় তাহলে আপনার ক্ষমতা প্রয়োগ করবেন। অ্যান্টনির সঙ্গে দেখা করে ওর সমস্যাটা বোঝার চেষ্টা করবেন। তারপর ওকে সুস্থ করে নিয়ে আসবেন আমার কাছে। যদি পারেন তাহলে আমি আপনাকে এত মুদ্রা দেব যে আপনি গণনা করে শেষ করতে পারবেন না। মনে রাখবেন, আমি এখনো মিশরের রানী। মুদ্রার কথা বলে আপনি আমাকে অপমান করলেন, মহান রানী। আপনি যেমন রানী, আমিও তেমন সাধু। অর্থলিপ্সা অনেক আগে ত্যাগ করতে পেরেছি বলেই শান্তির সন্ধান পেয়েছি। এর আগেও আমাকে যেসব উপহার আপনি পাঠিয়েছিলেন সেগুলো আপনার দূতদের দিয়ে দিয়েছি। আপনার আদেশ আমি খুশি মনেই পালন করব, বিনিময়ে কিছুই নেব না। ক্লিওপেট্রার উদ্দেশ্যে একবার মাথা ঝুঁকিয়ে ওর শয়ন কক্ষ ছেড়ে বের হয়ে গেলাম আমি। অ্যান্টনির জন্য ঔষধ তৈরি করতে হতে পারে ভেবে আমার জিনিসপত্র প্রস্তুত করতে বললাম ওটোয়াকে।
ভোরের কিছু আগে হাজির হলো চার্মিয়ন। ওকে সঙ্গে নিয়ে ক্লিওপেট্রার ব্যক্তিগত বন্দরের দিকে হাঁটা ধরলাম। সেখানে পৌঁছে দেখলাম একটা নৌকা প্রস্তুত করে রাখা হয়েছে আমাদের জন্য। চড়লাম সেটাতে, ধীর গতিতে বাইতে লাগলাম আমি। চার্মিয়ন আমাকে পথ চিনিয়ে দিল। সূর্য ওঠার 4 ঘন্টা পর আমরা টাইমোনিয়াম দ্বীপে পৌঁছালাম। একটা আড়াল দেখে সেখানে নৌকা ভিড়ালাম। চার্মিয়নের সহায়তায় নৌকাটাকে তীরে তুলে হাঁটতে আরম্ভ করলাম অ্যান্টনি প্রাসাদের উদ্দেশ্যে। প্রাসাদটা একেবারে সাধারণ, কোনো বিলাস করেনি অ্যান্টনি। বুঝলাম সত্যিই মনের দুঃখে আছে সে। বাইরে থেকে কোনো সৈন্য দেখা যাচ্ছে না। দরজায় আঘাত করলাম আমরা। কিছুক্ষণ পর দরজা খুলল একজন রক্ষী। খুব রুক্ষ স্বরে জানতে চাইল আমরা কি চাই। মহান রাজা অ্যান্টনির সঙ্গে দেখা করতে চাই। আমি কিছু বলার আগেই মুখ খুলল চার্মিয়ন। দেখা করতে চাই বললে তো আর দেখা হবে না। তুমি কোথাকার রানী যে তোমার সঙ্গে দেখা করার জন্য বসে আছেন তিনি? মহান অ্যান্টনি কোনো লোকের সঙ্গে দেখা করেন না, সে যেই হোক। আজ মনে হয় তাকে এই নিয়ম ভাঙতে হবে। আপনি গিয়ে তাকে বলুন যে মহান রানী ক্লিওপেট্রার খাস চাকরানী চার্মিয়ন এসেছে। আরও বলবেন রানীর তরফ থেকে কিছু জানাতে চায় চার্মিয়ন। মুখ গুমরা করে ভিতরে গেল লোকটা এবং গুমরা মুখ নিয়ে ফিরে এলো। মহান অ্যান্টনি জানতে চাইছেন খবরটা ভালো নাকি খারাপ। খারাপ খবর হলে রানীর দূত চার্মিয়নকে চলে যেতে বলেছেন তিনি। কিছু না বলে ছোট্ট একটা পুটলি বের করে লোকটার দিকে বাড়িয়ে দিল চার্মিয়ন। গরাদের ফাঁক দিয়ে পুটলিটা নিল লোকটা, তারপর খুলে দিল দরজা। ভেতরে ঢুকলাম আমরা। সোজা হাঁটতে থাকুন, খুব বেশি প্যাঁচগোছ নেই এই প্রাসাদে। আপনার নাম শুনে আপনাকে সরাসরি দেখা করতে বলেছেন মহান অ্যান্টনি। দাঁত বের করে হাসল। একটু আগে মিথ্যে বলে ঘুষ খাওয়ার রক্ষীটা। অ্যান্টনির ঘরের দরজাটা খোলাই ছিল। বাইরে থেকে দেখলাম বিছানায় শুয়ে আছে লোকটা। কোনোই ভাঁজ করে এক হাত মুখের উপর রেখেছে সে, তাই দূর থেকে চেহারাটা স্পষ্ট দেখা যাচ্ছে না। দরজার বাইরে দাঁড়িয়ে ভেতরে ঢোকার অনুমতি প্রার্থনা করল চার্মিয়ন। অনুমতি পাওয়ার পর ঢুকলাম আমরা। মহান অ্যান্টনি, রানী ক্লিওপেট্রার তরফ থেকে আপনার জন্য সংবাদ নিয়ে এসেছি আমি। মুখের উপর থেকে হাত সরালো অ্যান্টনি। অনেক বছর পর দেখলাম লোকটাকে। ওর চেহারায় ফুটে আছে হতাশার স্পষ্ট ছাপ। মাথায় চুল এলোমেলো, বয়সের কারণে পেকে গেছে। দু চোখ গর্তে বসা, গালে 5-6 দিনের না কাটা দাড়ি। পরনের পোশাক দুমড়ে মুচড়ে একেবারে নষ্ট হয়ে গেছে। মন্দিরের দরজায় বসে থাকা ভিক্ষুকদের সঙ্গে কোনো পার্থক্য নেই দুর্দান্ত প্রতাপশালী অ্যান্টনির। অর্ধেক পৃথিবীর রাজার এই অবস্থা দেখে মায়া জাগলো আমার মনে। যা বলতে এসেছ তাড়াতাড়ি বলে বিদায় হও চার্মিয়ন। আমার উপর চোখ পড়াতে আবার জিজ্ঞেস করল, সঙ্গে করে আবার কোন উজবুককে নিয়ে এসেছ? জানো না বেশি লোক সহ্য করতে পারি না আমি। এর নাম অলিম্পাস, খুব বড় চিকিৎসক আর জাদুকর, অনেক বড় পণ্ডিত বটে। আপনি এর নাম আগেও শুনেছেন মহান অ্যান্টনি। আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন বলে আপনাকে সাহায্য করার জন্য তাকে পাঠিয়েছেন রানী ক্লিওপেট্রা। কোনো চিকিৎসকেরই আমাকে আরোগ্য করার সাধ্য নেই। বলতে বলতে উত্তেজিত হয়ে উঠল অ্যান্টনি। মহান সাধু, যুদ্ধে হেরে আমি চূড়ান্ত অপমানিত হয়েছে। আপনার ওষুধ কি আমার মনের ক্ষত সরাতে পারবে? শান্তি ফিরিয়ে দিতে পারবে আমাকে? যদি পারে তাহলে আপনাকে একটা প্রদেশ দিয়ে দেব আমি। জাদু করে কি আপনি মারতে পারবেন সিজারকে? পারলে 20,000 স্ট্যাটার্সিয়া আপনাকে দেব আমি। বলুন, পারবেন? আর না থাক, বলার দরকার নেই। আপনাকে দেখে কেমন যেন ভয় লাগছে আমার। কিছু বলার দরকার নেই আপনার, আমি সহ্য করতে পারবো না। বলতে বলতে এক লাফে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো অ্যান্টনি। বিছানার পাশে রাখা ছিল ওর তরবারিটা, সেটা হাতে নিয়ে নিজের গলায় চালাতে উদ্যত হলো। লাফিয়ে ওর সামনে গিয়ে দাঁড়ালাম আমি। হাত থেকে কেড়ে নিলাম তরবারিটা। কাজটা না করলে তখনই আত্মহত্যা করত অ্যান্টনি। ক্লিওপেট্রার পাশাপাশি অ্যান্টনিরও ধ্বংস চেয়েছিলাম আমি, কিন্তু ওভাবে সে আত্মহত্যা করলে প্রতিশোধ নেওয়ার মতো হতো না আমার। আপনি কি পাগল হয়ে গেছেন মহান অ্যান্টনি? চিৎকার করে উঠল চার্মিয়ন। আপনার সব সাহস কি শেষ হয়ে গেছে? আপনি কি এতটাই ক্ষেপে গেছেন যে মহান ক্লিওপেট্রাকে একা সব সমস্যার মুখোমুখি দাঁড় করিয়ে কাপুরুষদের মতো বিদায় নিতে চাইছেন পৃথিবী ছেড়ে?
বুঝতে পারছি খুব দুশ্চিন্তায় আছেন মহান অ্যান্টনি, বললাম আমি। অনুমতি দিলে আপনার চিকিৎসা শুরু করতে পারি আমি। আমার কাছে এমন এক জাদুকরী ওষুধ আছে যেটা পান করা মাত্রই নেচে উঠবে আপনার মন, মুহূর্তেই চাঙ্গা হয়ে যাবে আপনার শরীর, সব দুঃখ ভুলে আবারও মহান রানী ক্লিওপেট্রার কাছে ফিরে যেতে চাইবেন আপনি। আপনার বিচক্ষণ ক্ষমতা প্রয়োগ করে শত্রুমুক্ত করতে পারবেন মিশরকে, আবার আপনার সোনালি দিনগুলোতে ফিরে যাবেন। আমাকে শুধু একবার অনুমতি দিন মহান অ্যান্টনি। দিলাম অনুমতি। তোমার ওষুধ খেয়ে যদি সত্যিই কোনো কাজ করে কি না দেখি। তুমি যদি আমাকে বিষও খেতে দাও আপত্তি করব না আমি। সঙ্গে করে নিয়ে যাওয়া আমার জিনিসপত্র খুলে চটপট একটা ওষুধ তৈরি করে দিলাম অ্যান্টনিকে। ঢকঢক করে সেটা পান করল সে। ঔষধটা ছিল খুবই উত্তেজক। পান করার অল্প কিছুক্ষণের ভেতরেই অ্যান্টনির চেহারা থেকে সমস্ত হতাশা বিদায় নিল। কি দিলে তুমি আমাকে, কি খাওয়ালে তুমি? খুশিতে সব দাঁত বেরিয়ে পড়ল ওর। সত্যি তো দেখছি জাদুকরী ঔষধ। নিজেকে এখন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বলে মনে হচ্ছে আমার। মনে হচ্ছে আমি আবার সেই আগের অ্যান্টনি। খুশিতে হাহা করে হাসতে আরম্ভ করল অ্যান্টনি। শুনুন মহান অ্যান্টনি, রাজার মন বুঝতে পেরে বলতে আরম্ভ করল চার্মিয়ন, যুদ্ধের সময় আসলে কি হয়েছিল আমি বলছি আপনাকে। আপনার সেনাবাহিনী টানা 7 দিন অপেক্ষা করলো আপনার জন্য, কিন্তু ফিরে গেলেন না আপনি। ওরা ভেবেছিল বিজয় ছিনিয়ে নেবে, কিন্তু যুদ্ধটা ওরা কার জন্য করবে সেটাই ভেবে পেল না। আপনি ফিরে না যাওয়াতে গুজব উঠল মহান রানী ক্লিওপেট্রাকে সঙ্গে নিয়ে টেনেরাসে পালিয়ে গেছেন আপনি, আর ফিরে যাবেন না কোনো দিন। সেনাবাহিনীর মনোবল ভেঙে পড়ল। যুদ্ধে ক্ষান্ত দিল ওরা, আর সেই সুযোগে হাঁটতে হাঁটতেও যুদ্ধটা জিতে জিনুস সিজার। অ্যান্টনি আগের মতো ভেঙে পড়ছে না দেখে বলে চলল চার্মিয়ন, যে কোনো কারণেই হোক পুরো শক্তি নিয়ে আলেকজান্ড্রিয়া আক্রমণ করেনি সিজার, তাই আলেকজান্ড্রিয়ার সহ আরও বেশ কিছু শহর টিকে আছে এখনও। শুধু আপনার অপেক্ষায় আছে সবাই। আপনি ফিরলেই আবার নতুনভাবে জেগে উঠবে ওরা, শত্রুকে তাড়িয়ে দিতে লড়বে প্রাণের মায়া ত্যাগ করে। আপনি ফিরে চলুন মহান রাজা, আবার আপনার নেতৃত্বে শক্তিশালী হোক মিশর। হ্যাঁ, ঠিকই বলেছ। যতক্ষণ প্রাণ আছে দেহে ততক্ষণ আশা আছে, আমি আবার লড়ব। শুধু মিশরেই নয়, মন ভুলানো কথা চালিয়ে গেল চার্মিয়ন। আপনার পথ চেয়ে বসে আছে আরও একজন। সে কে? চার্মিয়নের বলার ভঙ্গি ধরতে না পেরে জিজ্ঞেস করল অ্যান্টনি। মহান রানী ক্লিওপেট্রা। রাতের পর রাত একা কাটান তিনি, আর চোখে পানি নিয়ে অন্ধকারের দিকে তাকিয়ে থাকেন। দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে অ্যান্টনি অ্যান্টনি বলে কাঁদেন। আপনি কি তাকে আরও কাঁদাবেন মহান অ্যান্টনি? ছি! চার্মিয়নের কথায় আর আমার উত্তেজক ঔষধের নেশায় পুরোপুরি কাবু হয়ে বলতে আরম্ভ করল অ্যান্টনি। ধিক্কার আমাকে! আমি এভাবে ওকে কষ্ট দিয়েছি। আমি আজই ফিরে যাব আমার ক্লিওপেট্রার কাছে। তোমাদের সঙ্গেই যাব। আমাদের সঙ্গে অ্যান্টনিকে ফিরতে দেখে ক্লিওপেট্রা যে কী পরিমাণ খুশি হয়েছিল সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমার জীবন কাহিনীতে সেটা বর্ণনা করারও দরকার নেই। সেদিনই বিকেলের কিছু আগে আমার সঙ্গে আবারও দেখা করতে এলো চার্মিয়ন। ক্লিওপেট্রা আর অ্যান্টনির ব্যাপারে মন্তব্য করার পর আসল কথা বলল সে। আপনি মানুষকে সুস্থ করার ওষুধ তৈরি করতে পারেন, মানুষকে মেরে ফেলার জন্য বিষ বানাতে পারেন না? হাসলাম কথাটা শুনে। কাকে খুন করতে চাইছ চার্মিয়ন? বিষটা কেন তৈরি করার দরকার আমাকে খুলে বলল চার্মিয়ন। শুনে কাজে লেগে গেলাম আমি। সারা বিকাল খেটে খুব শক্তিশালী একটা বিষ তৈরি করলাম। আমি কাজ শুরু করার পর চলে গিয়েছিল চার্মিয়ন। বারবার এসে দেখছিল কাজ হয়েছে কিনা। কাজ শেষ হবার পর তাজা গোলাপ নিয়ে বানানো একটা মুকুট নিয়ে এলো সে। আমার হাত থেকে বিষের পাত্রটা নিয়ে খুব সাবধানে একটু একটু করে বিষ ঢেলে ভেজালো সবগুলো গোলাপকে। সেই রাতে অ্যান্টনি ফিরে আসা উপলক্ষে একটা ভোজসভার আয়োজন করল ক্লিওপেট্রা। খুব স্বাভাবিকভাবেই ক্লিওপেট্রার পাশে বসলো অ্যান্টনি। অ্যান্টনির পাশে বসলাম আমি। অনেক বছর আগে যে রাতে পালিয়েছিলাম সিলিসিয়া ছেড়ে, সে রাতটার কথা মনে পড়ে গেল আমার। সে রাতে আমি ছিলাম ক্লিওপেট্রার বন্দি। ভাগ্যের খেলা দেখে মনে মনে হাসলাম একবার। খেয়াল করলাম বিষে ভরা গোলাপের মুকুটটা রানীর মাথায়। যুদ্ধে পরাজিত হলে কি করবে সে ব্যাপারে নিজের পরিকল্পনা অ্যান্টনিকে খুলে বলল রানী।
বলল সমস্ত সম্পদ আর অ্যান্টনিকে নিয়ে ভারতের পালিয়ে যাবে সে, আরব উপসাগর দিয়ে পালাবে ওরা। সেখানে শত্রু বাহিনীর কোনো জাহাজ না থাকায় ধরা পড়বে না ওরা। বলা শেষ হলে ক্লিওপেট্রা ওর পরিকল্পনার সাফল্য কামনা করে এক পাত্র মদ পান করতে বলল অ্যান্টনিকে। রাজি হলো অ্যান্টনি। অ্যান্টনির পাত্রের মদকে আরও মিষ্টি করার জন্য মাথার মুকুটটা থেকে একটা গোলাপ ছিঁড়ে সেখানে ডুবিয়ে দিল ক্লিওপেট্রা। অ্যান্টনি পাত্রটা হাতে নিয়ে চুমুক দিতে উদ্যত হওয়া মাত্রই হাত ধরে ওকে থামালো রানী। থামো, কঠোর কণ্ঠে আদেশ দিল ক্লিওপেট্রা। আশ্চর্য হয়ে ওর দিকে তাকালো অ্যান্টনি। ব্যাপার কিছুই বুঝতে পারল না। অ্যান্টনির হাত ধরে রেখে আশেপাশে তাকালো রানী। খুব কাছে দাঁড়িয়েছিল ইউডোসিয়াস নামের এক দাস। লোকটাকে কাছে আসতে বলল ক্লিওপেট্রা। আদেশ পালন করল ইউডোসিয়াস। মদের পাত্রটা অ্যান্টনির হাত থেকে কেড়ে নিয়ে লোকটার হাতে দিল ক্লিওপেট্রা। তারপর জানতে চাইল, তুমি কি আমাদের সাফল্য চাও না ইউডোসিয়াস? চেহারা দেখে বোঝা গেল দাসটা নিজেও কিছু বুঝতে পারছে না। তারপর বলল, অবশ্যই চাই মহান রানী। তাহলে দাঁড়িয়ে আছো কেন? হাঁ করে পান করছো না কেন? কিন্তু রানী, কিছু একটা বলতে চাইল ইউডোসিয়াস। দাস, আমি বলার পরও তুমি আমার কথা অমান্য করছো। আর কিছু বলতে হলো না লোকটাকে। এক ঢোকে পাত্রের সবটুকু মদ গিলে ফেলল সে। প্রথমে কিছুক্ষণ স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে রইল। তারপর প্রচণ্ড কাঁপতে আরম্ভ করল ওর শরীর। একসময় মুখ দিয়ে ফেনা বের হয়ে এলো। চেহারার রং পাল্টে গিয়ে সবুজ হয়ে গেল। মাটিতে পড়ে গেল লোকটা। বিড়বিড় করে অভিশাপ দিল ক্লিওপেট্রাকে। তারপর ঢলে পড়ল মৃত্যুর কোলে। এসবের মানে কি? চেঁচিয়ে উঠল অ্যান্টনি। গোলাপে বিষ দিয়ে রেখেছিল কে? আমি, শান্ত কণ্ঠে জবাব দিল ক্লিওপেট্রা। তুমি? হতভম্বের মতো ওর দিকে তাকিয়ে রইল অ্যান্টনি। তুমি আমাকে মেরে ফেলতে চেয়েছিলে? ভুল বুঝলে। তোমাকে মেরে ফেলতে চাইলে পান করা থেকে বিরত রাখতাম। আসলে কাজটা করার পেছনে দুটো উদ্দেশ্য ছিল আমার। বিশ্বাসঘাতকদের কিভাবে শাস্তি দেই আমি সেটা দেখানো। আর বিশ্বাসঘাতক? রানীর কথা বুঝতে পারছে না অ্যান্টনি। হ্যাঁ, ইউডোসিয়াস একজন বিশ্বাসঘাতক। গোপন সূত্রে জেনেছি আজ রাতে সে আমাদের শত্রু সিজারের সঙ্গে পালিয়ে যাওয়ার মতলব করেছিল। খালি হাতে নয়, আমার প্রাসাদ থেকে মূল্যবান যা পায় সব হাতিয়ে নিয়ে। পৃথিবী থেকে পালিয়ে নরকে যাওয়ার সুযোগ করে দিলাম ওকে। দ্বিতীয় কারণটা আরও গুরুত্বপূর্ণ অ্যান্টনি। কীরকম? তোমার একটা ভুল ধারণা। আমি বিষ খাইয়ে হত্যা করব তোমাকে। ধারণাটা তোমার মনে কিভাবে এলো সেটা বুঝতে পারছি না। দেখলে তো, যদি চাইতাম তাহলে কত সহজে তোমাকে বিষ খাইয়ে মেরে ফেলতে পারতাম। কিন্তু সেরকম কোনো ইচ্ছে আমার ছিল না। অ্যান্টনি, তোমাকে বিষ দেওয়া তো দূরের কথা, তোমার একটা চুলেরও ক্ষতি করব না আমি। তুমি বিশ্বাস করো আমাকে? কিছু না বলে চুপ করে গেল অ্যান্টনি। একটা হাসি খুশি আমেজ ছিল ভোজসভায়। কর্পূরের মতো উবে গেল সেটা। ইউডোসিয়াসের লাশটা সরানোর হুকুম দিল ক্লিওপেট্রা। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প ক্লিওপেট্রার এর 7ম পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন। তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি।